সাজাপ্রাপ্ত শেখ হাসিনা আদালত অবমাননার মামলায় 6 মাসের কারাদণ্ড। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্য বিচার প্রক্রিয়ার জন্য হুমকি। বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত বা জড়িত হতে পারেন তাদের সবাইকে তিনি হত্যা, তাদের বাড়িঘর ধ্বংস করার হুমকি দিয়েছেন। অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। সাবেক এমপি সাইফুল সহ আসামি 16 জন, 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দেশ গড়তে কুড়িগ্রামে এনসিপির জুলাই পদযাত্রা। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের হুঁশিয়ারি। নেতাকর্মীদের সঙ্গে অন্যায় হলে প্রতিরোধের ডাক। শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টায় কিছু দল। ভোট নিয়ে চক্রান্ত মানবে না জনগণ, বলছে বিএনপি। ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগ। ঐকমত্য কমিশনের সংলাপে জুলাই শহীদদের স্মরণ অমীমাংসিত বিষয়ে দলগুলোর আলোচনা। জুলাইয়ের মাঝামাঝিতে সমঝোতার আশা আলী রিয়াজের। টেন্ডার ছাড়াই 10 গুণ বেশি দামে কেনে ইভিএম। নুরুল হুদা কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রের 3000 কোটি টাকা ক্ষতির অভিযোগ। দুদকে এইসির 3 কর্মকর্তার জিজ্ঞাসাবাদ। এবং 6 মাসের জন্য নিউমোরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। স্থায়ী অপারেটর নিয়োগের সিদ্ধান্তের ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিল সরকার। প্রথমবার সাজাপ্রাপ্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের জেরে আদালত অবমাননার মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার অভিযোগ আমলে নিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এ মামলার আসামি সাবেক এমপি সাইফুল সহ 16 জন। এর মধ্যে পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সাজাপ্রাপ্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের জন্য নয়, আদালত অবমাননার মামলায় সাজা হলো তার। গত বছরের 25 অক্টোবর গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথন 227 জনকে মারার হুমকি দিয়েছিলেন শেখ হাসিনা। পরে এ নিয়ে মামলা করে প্রসিকিউশন। এ ধরনের মামলায় পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের নজির না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে সরকারি খরচে আইনজীবী পান শেখ হাসিনা। বুধবার ট্রাইব্যুনাল একে পলাতক শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি হয়। ফাঁস হওয়া অডিও শোনেন ট্রাইব্যুনাল। 227 জনকে মারার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার এ বক্তব্য বিচার ব্যবস্থার প্রতি হুমকির বিষয়টি প্রমাণিত হয় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত বা জড়িত হতে পারেন তাদের সবাইকে তিনি হত্যা, তাদের বাড়িঘর ধ্বংস করার হুমকি দিয়েছেন। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মনে করে, তারা রিপোর্ট দিয়েছেন যে সাক্ষীরা সাক্ষী দিতে ভয় পাচ্ছেন এবং যারা আরও মামলা করার জন্য এখানে আসবেন, বাদী হবেন, তারাও মামলা করতে ভয় পাচ্ছেন, যেটা এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল। এটাই আদালত আমাদের যে সাক্ষ্য প্রমাণ ছিল, যে দলিলাদি ছিল, সেটাকে সঠিক পেয়েছেন মর্মে আদালত ফাইন্ডিং দিয়েছেন। এদিকে 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটে নরকীয় হত্যাকাণ্ড। গুলি করে হত্যার পর থানার সামনে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় 5 মরদেহ। আরেকজনকে আহত অবস্থায় তোলা হয় গাড়িতে। প্রসিকিউশন বলছে 5 লাশ সহ জীবিত একজনকে পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। বুধবার চাঞ্চল্যকর এই হত্যা এবং লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বিচারকের সামনে হাজির করা হয় গ্রেফতার 7 জনকে। ঢাকা 19 আসনে সাবেক এমপি সহ 9 আসামি এখনো পলাতক। পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 2। 16 জন আসামির বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এর মধ্যে যে কয়েকজন গ্রেপ্তার আছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তো থাকবেই। যারা অনুপস্থিত আছেন বা পলাতক আছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আজকে। এর মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা আশুলিয়ার যে মামলা 6 জনকে পুড়িয়ে মারা এবং এর বাইরেও আরও একজনকে গুলি করে হত্যা করা সহ আশুলিয়া অঞ্চলে যে সমস্ত অপরাধ হয়েছিল সেটার বিচার কার্য শুরু হয়ে গেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে।
আদালত তার রায়ের পর্যবেক্ষণে শুধু এটুকুই বলেছেন যে এই যে হুমকিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন কথোপকথনে দিয়েছেন সেটি শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকেই হুমকি তিনি দেননি। জুলাই আগস্টের ঘটনায় সারা বাংলাদেশে যে মামলাগুলো হয়েছে সেই মামলার বাদী, তদন্ত কর্মকর্তা, ভিকটিম, সাক্ষী সবাইকেই তিনি হত্যার হুমকি দিয়েছেন এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন রয়েছে, শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয়, আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সেই আইনের মধ্যেও এটি পড়ে যে তিনি আদালত অবমাননা করেছেন, বিচার ব্যবস্থাকে হুমকি দিয়েছেন। সেই কারণেই তার বিরুদ্ধে যে অপরাধটি সেটি প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে আদালত অবমাননার এই মামলায় 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। এবং শেখ হাসিনা যে আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন, গাইবান্ধার যে আওয়ামী লীগ নেতা, তাকে 2 মাসের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এবং আজকে এটি নিয়ে দীর্ঘ শুনানি হয়েছে। শুরুতেই প্রসিকিউশনের তরফ থেকে যেটি বলা হয়েছে যে এটি যে আসলেই শেখ হাসিনার বক্তব্য তার প্রমাণ কি সেটিই কিন্তু ট্রাইব্যুনাল জানতে চেয়েছিলেন। পরে প্রসিকিউশনের তরফ থেকে সিআইডির যে ফরেনসিক রিপোর্ট, যে এই বক্তব্যটি যে শেখ হাসিনার, সেই ফরেনসিক রিপোর্ট কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে ট্রাইব্যুনালে দাখিল করা হয় এবং কারা কারা এই বক্তব্যটিকে সত্যায়িত করেছেন যে এটি শেখ হাসিনারই বক্তব্য, তাদের রিপোর্টটিও কিন্তু ট্রাইব্যুনালে পড়ে শোনানো হয়। এরপরে কিন্তু এই মামলায় অ্যামিকাস কিউরি অর্থাৎ আদালতকে সহযোগিতা করার জন্য একজন সিনিয়র আইনজীবী নিয়োগ করেছিলেন, তার বক্তব্য শুনেছিলেন যে শেখ হাসিনা এই বক্তব্যটি দিয়েছেন এটি আদালত অবমাননার পর্যায়ে পড়ে কিনা। তিনি যে অ্যামিকাস কিউরি, তিনিও মত দিয়েছেন যে তার এই বক্তব্য অর্থাৎ শেখ হাসিনার এই বক্তব্য বিচার ব্যবস্থাকে হুমকির পর্যায়ে পড়ে, তবে তাকে কী ধরনের আদালত অবমাননার সাজা দেওয়া যেতে পারে এটি আদালতই সিদ্ধান্ত নেবেন। এবং সবচেয়ে নজিরবিহীন ঘটনা যেটি হয়েছে যে এই প্রথমবারের মতো, আমি এর আগে কখনো দেখিনি যে কন্টেম্পট মামলায় অর্থাৎ আদালত অবমাননার মামলায় যদি আসামি পলাতক থাকেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত কোনো আইনজীবী নিয়োগ করা হয়। ট্রাইব্যুনাল যেটি বলছেন তারা ন্যায় বিচারের স্বার্থে, বিচারের স্বচ্ছতার স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দিয়েছিলেন। সেই আইনজীবীও কিন্তু আজকে শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন। তার যে বক্তব্য ছিল, তিনি যেটি বলেছেন যে এই বক্তব্যটি শেখ হাসিনার এবং এটি যারা সার্টিফাই করেছে তারা কি শুধুমাত্র স্বাক্ষর দিয়েই সার্টিফাই করেছে, তারা আদালতে এসে তাদের সাক্ষ্য নেওয়া হোক, সেই বিষয়টি কিন্তু শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তুলে ধরেছিলেন। কিন্তু আদালত বলেছেন যে তারা সত্যতা প্রমাণ পেয়েছেন এবং এই বক্তব্যটি, শেখ হাসিনার যে অডিওটি, এটি কিন্তু আজকে উন্মুক্ত আদালতে বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে শোনানো হয়েছে এবং সবাই শুনেছে। তার প্রেক্ষিতেই কিন্তু এই রায়টি আজকে দেওয়া হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন এবং শেখ হাসিনা যার সঙ্গে কথা বলেছিলেন আওয়ামী লীগ নেতা, সেই বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দিয়েছেন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেশ গড়তে কুড়িগ্রামে জুলাই পদযাত্রা করছেন এনসিপির শীর্ষ নেতারা। নতুন বাংলাদেশে নতুন করে চাঁদাবাজ হতে দেয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের হুঁশিয়ারি দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বছর ঘুরে ফিরে এসেছে রক্তাক্ত জুলাই। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে এনসিপি। এরই অংশ হিসেবে কুড়িগ্রামের রাজারহাটে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে এনসিপি গড়ে উঠেছে বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্ব, যাদের নেতৃত্বে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি গড়ে উঠেছে। নতুন বাংলাদেশে নতুন করে চাঁদাবাজ হতে দেয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের থেকে মাইক কেড়ে নিবে এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না। কোন দুর্নীতিবাজ প্রশ্রয় দেওয়া যাবে না।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন মনে করিয়ে দেয় কোন স্বৈরাচার ক্ষমতার মসনদে চিরকাল টিকে থাকতে পারে না। কেউ যদি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান তৈরি হবে। চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতে এরকম হলে দাঁত ভাঙার জবাব দেয়া হবে। যদি আবারও এই গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে নির্মমভাবে, অন্যায়ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। আমরা আর কোনো হানাহানি চাই না, আমরা চাই পুলিশের সংস্কার হবে। আগামী ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ইশতেহার ঘোষণায় ছাত্র জনতাকে অংশ নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের। ৩ তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইশতেহার ঘোষণা করব। সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে এনসিপির পথসভা চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। উপলক্ষে দেশ গড়ার লক্ষ্যে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গতকালকে কিন্তু জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শুরু হয় এবং আজকে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় যারা নেতা রয়েছেন তারা। এবং বলে রাখি, সকাল 11টায় তারা কিন্তু রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং প্রথমে কিন্তু কুড়িগ্রামের রাজারহাটে তারা একটি পথসভা করেন। তারপরে সেখান থেকে কিন্তু কুড়িগ্রামের ত্রিমোহনীর মোড়ে এসে সেখান থেকে আসলে পায়ে হেঁটে একটি পদযাত্রা শুরু করেছেন। এবং আমরা দেখছি যে এনসিপির যারা শীর্ষস্থানীয় রয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা কিন্তু এই পদযাত্রায় রয়েছেন এবং এই পদযাত্রাটি এখান থেকে কুড়িগ্রামের শাপলা চত্বরে যাবে এবং সেখানে আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখছি এনসিপির এই পদযাত্রাকে ঘিরে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস। অভ্যুত্থানের মহানায়কদের আসলে এক নজর দেখবার জন্য সাধারণ মানুষ কিন্তু হুমড়ি খেয়ে এই পদযাত্রায় অংশ নিচ্ছে। এবং বলে রাখি, এর আগে যে পদসভাটি হয়েছে সেখানে কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী যে শেখ হাসিনা রয়েছে তার পতন ছিল নতুন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ। এবং এরপরে তিনি বলেন যে এই নতুন বাংলাদেশের যে সেটি শুরু হয়েছে, কিন্তু অনেকগুলো কাজ বাকি রয়েছে। তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই ঘোষণা এবং জুলাই যে সনদ সেটি আসলে বাস্তবায়ন করতে হবে। এবং এই জন্য কিন্তু তিনি আসলে সারা দেশ থেকে সকল মানুষদের, মুক্তিকামী যারা মানুষ রয়েছেন, যারা গণ অভ্যুত্থানের সহযোদ্ধা আছেন, সকলকে তিনি আসলে 3রা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন। এবং সেদিন কিন্তু আসলে তিনি যেটি বলছেন যে জুলাই যে ঘোষণাপত্র, জুলাই যে সনদ সেটি বাস্তবায়ন করা হবে। এবং আমরা দেখছি আজকে কুড়িগ্রামে এই যে দ্বিতীয় দিনের যে পদযাত্রা, এই পদযাত্রা কুড়িগ্রাম সদরে একটি শাপলা চত্বরে একটি পথসভা রয়েছে। তারপরে কুড়িগ্রামের ফুলবাড়িতে কিন্তু আরেকটি পদযাত্রা শেষে পথসভা রয়েছে। তারপরে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে এরপরে কিন্তু লালমনিরহাটে আবার তাদের আজকের প্রোগ্রাম রয়েছে, বেশ কয়েকটি প্রোগ্রাম। তারপরে কিন্তু তৃতীয় দিনের মধ্যে তারা প্রোগ্রাম শুরু করবেন নীলফামারী জেলা থেকে। এবং সব মিলে যদি বলি, জাতীয় নাগরিক পার্টির এই যে জুলাই পদযাত্রা, এই পদযাত্রাকে ঘিরে সাধারণ যারা মানুষ তারা কিন্তু আসলে উচ্ছ্বাসের সঙ্গে এই পদযাত্রায় অংশ নিচ্ছেন। এবং যারা নেতা রয়েছেন তারা কিন্তু বলছেন এই পদযাত্রা সারা বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে সকল স্তরকে আলোড়িত করবে। তো সব মিলিয়ে এই ছিল কুড়িগ্রাম থেকে এনসিপির পদযাত্রার সবশেষ। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানছিলাম কুড়িগ্রাম থেকে। এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে উত্তাল চট্টগ্রামের পটিয়া উপজেলা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের 6 উপজেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। স্লোগানে উত্তাল রাজপথ, সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ। এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়া থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এ সময় ওসিকে প্রত্যাহারের দাবি জানান তারা।
হাসিনার পোষা সেই পুলিশ অফিসারদেরকে শুধুমাত্র ট্রান্সফার করেই দায় মুক্তি করা যাবে না। যদি তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে যেন সসম্মানে তারা তাদের দায়িত্ব ছেড়ে দেয়। এই হামলা করে ওসি এখানে থেমে নাই, ওসি 5 থেকে 10 গাড়ি পুলিশ এনে ওই পুলিশগুলো এসে কোনো রকমের কোনো কিছু জিজ্ঞাসা না করে আমাদের ভাইদের উপরে লাঠিচার্জ করে। পরে মিছিল নিয়ে যান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে। সেখানে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন তারা। এ সময় বন্ধ হয়ে যায় বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের 6 উপজেলার যান চলাচল। ভোগান্তিতে পড়েন পথচারীরা। অসুস্থতা হাইটে ভর্তি যেতে পারতেছি না। এগুলো নিয়ে পরীক্ষা করাইছি, এগুলো পরীক্ষা নেওয়ার পরে ঘরে ভিতরেছি, এখন যাওয়া হচ্ছে না পথে আন্দোলন। এগুলো মঙ্গলবার রাতে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে থানায় হস্তান্তর করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গ্রেফতার না করায় থানার সামনে আন্দোলন করেন তারা। এ সময় তাদের উপর পুলিশের লাঠিচার্জ করেন। এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন নেতাকর্মীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে কিছু দল নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ভোট নিয়ে কোনো চক্রান্ত মানা হবে না বলে সাফ জানিয়েছেন তারা। বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ বলে ঐক্য প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ নেতাদের। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে উচ্ছ্বাসের শেষ নেই তৃণমূলের নেতাকর্মীদের। বৃষ্টি উপেক্ষা করে বুধবার সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হন শহরের শেরেবাংলা সড়কের ব্যায়ামাগারে। সম্মেলনে বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে দুপুরে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তার বক্তৃতায় অভিযোগ করে বলেন, কোনো রাজনৈতিক দল ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে। জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। কোনো রাজনৈতিক দল ষড়যন্ত্রের মাধ্যমে, চক্রান্ত করার মাধ্যমে আমাদের নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রয়াস চালাচ্ছে। আমি বলতে চাই যে জনগণ বিলম্বিত নির্বাচন কোনোদিন মেনে নেবে না। একই দিন দুপুরে রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন ময়মনসিংহ জেলা নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ জামায়াতে ইসলামের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, যারা বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলছে তারা ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কারা গণতন্ত্রের জন্য আপোষহীন এটাও জনগণ জানে। কাজে অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে, আমরা এটা মনে করি না। বরঞ্চ এইসব কথা বলে তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করছে। এদিকে বুধবার নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, কোনো রাজনৈতিক দল এবং ব্যক্তি হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছে। নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে। নির্বাচন যাতে না হয় সেই উদ্যোগ তারা নিতে যাচ্ছে, কারণ হাসিনা চায় নির্বাচন না হোক। গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। ওই একজন নির্বাচন কমিশনার। শাতিলা শারমিন, সময় সংবাদ। বিএনপির জেলা সম্মেলনের খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালীতে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। 23 বছর পর পটুয়াখালীতে জাতীয়তাবাদী দল বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনকে ঘিরে উৎসবের রঙে রঙিন হয়েছে যেন গোটা শহর। নেতাকর্মীদের পদচারণায় মুখর রয়েছে শহরের শেরেবাংলা রোডের ব্যায়ামাগারের যে মধ্যে মিলনায়তনটি করা হয়েছে অস্থায়ীভাবে। এখানে জড়ো হয়েছে 1514 জন ডেলিগেট কাউন্সিলররা। আজকে তারা নির্বাচন করবে কে আগামীতে এই পটুয়াখালীতে বিএনপির নেতৃত্ব দেবেন। অর্থাৎ সাধারণ সম্পাদক এবং সভাপতি পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে 2 জন এবং সাধারণ সম্পাদক পদে রয়েছে 6 জন। এই 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকালে দেখেছি এই ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে
এখানে উৎসবের রঙে রঙিন হয়েছে। এর মধ্যে এখানে প্রথম অধিবেশন শেষ হয়েছে, দ্বিতীয় অধিবেশনে এখানে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শুনবার জন্য সকাল থেকে এখানে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে নেতাকর্মীরা। বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মূল শহরে এসে তারা জড়ো হয়েছে এবং গোটা শহর ব্যানার, ফেস্টুন, পতাকায় ছেয়ে ফেলা হয়েছে। সকাল 10:30টায় মূলত এই সম্মেলনের উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাদা পায়রা শান্তির প্রতীক হিসেবে উড়ানো হয়। এরপর জাতীয় সঙ্গীতের পরপরই এখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। তারপর এখানে বক্তব্য রাখে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এখানে বক্তব্য রাখেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকবার আহ্বান জানিয়েছেন, সেই সাথে বার্তা দিয়েছেন যদি কেউ নির্বাচনকে নিয়ে পায়তারা করে, নির্বাচনকে নস্যাৎ করবার জন্য কোনো ষড়যন্ত্র করে, সেই ক্ষেত্রে বিএনপি দেশের জনগণ নিয়ে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে। বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে যে সারা দেশের যে জেলা কমিটিগুলো হালনাগাদ করার প্রক্রিয়া চলছে, বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, সেই অঙ্গ সংগঠন এবং অন্যান্য কমিটি সবই কিন্তু হালনাগাদ করা হবে। নেতাকর্মীরা এখানে রয়েছে, সেই সাথে সাথে অনেক কেন্দ্রীয় নেতারাও এসেছেন। আলতাফ হোসেন চৌধুরী রয়েছেন, এখানে রয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান, আব্দুল আওয়াল মিন্টু সহ কেন্দ্রীয় এবং এই দক্ষিণ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা এখানে বক্তব্য রাখছে। ধীরে ধীরে নেতাকর্মীদের মাঝে উৎসবের রং লেগে রয়েছে, কেননা দীর্ঘ 23 বছর পর এরকম একটি উৎসব মুখর পরিবেশে তারা তাদের সম্মেলন করতে পারছে। পটুয়াখালী থেকে আমার কাছে সবশেষ দুপুর পর্যন্ত এতটুকুই খবর ছিল। বিকেলে রয়েছে তারেক রহমানের ভাষণ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে। সবার ঐকমত্যের ভিত্তিতে জুলাইয়ের মাঝামাঝি সময়ে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে কথা বলেন তিনি। দিনের প্রথম ধাপে নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ বলেন, সংস্কারের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। 2 দিন মুলতবির পর বুধবার সকাল 11টায় শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 8ম দিনের বৈঠক। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনার বিষয়বস্তু হিসেবে রাখা হয় নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ইস্যু। দিনের প্রথম ধাপে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সীমানা পুনর্নির্ধারণে আলাদা কমিশন করার প্রস্তাব দেওয়া হয়, যা নিয়ে বিপরীতমুখী অবস্থানে দেখা যায় বিভিন্ন দলকে। সীমানা নির্ধারণে আলাদা কমিশনের পক্ষে অবস্থান জানায় জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সীমানা নির্ধারণে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এড়াতে অস্থায়ী কমিশন হলে ভালো হয়, তবে ঐকমত্যের স্বার্থে কমিশনের পরিবর্তে কমিটিতেও মত আছে জামায়াতের। সংস্কার করে যদি আমরা আবার আগের সুযোগটা রেখে দিই, ছিদ্র পথ যদি বন্ধ না করি, তাহলে কিন্তু আবার সেই ফ্যাসিস্ট অথবা যাচ্ছেতাই স্বেচ্ছাচারিতা এগুলো থাকবে। স্বচ্ছতা, জবাবদিহিতা থাকছে না, এটা ধরে নিতে হবে। সংস্কারের যে অবজেক্টিভ স্পিরিট সেটাকে আমরা রক্ষা করতে পারবো না। তবে এর বিপক্ষে মত দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেজন্য আলাদা কমিশনের পরিবর্তে আইন সংশোধন করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রস্তাব দেন তিনি। বলেন, সংস্কারের বিষয়ে সর্বোচ্চ সহায়তা করছে বিএনপি। নির্বাচনে যাতে কোনো বিলম্বিত না হয় সেজন্য সেই ব্যবস্থা নেওয়া যায়। সেজন্য বর্তমান আইনে এই অর্ডিন্যান্স আর পরিবর্তন আনার দরকার নেই, যেহেতু এগ্রিড হয়ে সবাই সেই পরামর্শটা দিবে। বিএনপির জন্যই সমস্ত ঐক্য হচ্ছে না, এরকম একটা কি বলে একটা অসত্য ইমপ্রেশন দিছে। এই পর্যন্ত আমরা যে পরিমাণ সহায়তা করেছি এগুলো আমি আজকে প্রেসে কিন্তু ডিটেইল বলবো। বৈঠকের শুরুতে সবার ঐকমত্যের ভিত্তিতে জুলাইয়ের মাঝামাঝি সময়ে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দায় এবং দায়বদ্ধতা সেটা আপনারা সকলে প্রাণ দিয়ে অনুভব করেন। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, রাষ্ট্রপতি নিয়োগ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়ার মতো বিষয়ে একাধিক দিন আলোচনা হলেও এখনো অমীমাংসিত রয়েছে। ঐকমত্য তৈরিতে প্রথম ধাপ সহ 52টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে এরই মধ্যে। কমিশন একটা এক্সপার্ট কমিটি হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় সংলাপে কথা বলছেন রাজনৈতিক দলের নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে।
নিয়ে যাচ্ছি, পরে সবগুলোকে মিলে আমরা আরো ক্লোজলি আলাদাভাবে আলোচনা করব, ইন্টার পার্টি আলোচনা করব, গ্রুপ আলোচনা করব, সব কিছু মিলে আমরা চাই যে মেজর ইস্যুগুলো, মেজর 5-7টা ইস্যু আছে, সেটা আরেকদিন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, এগুলোতে যেন আমরা ঐকমত্যে পৌঁছতে পারি। একেবারে পৌঁছতে না পারলে যদি দেখা যায় 3/4 লোক পৌঁছছে, মোর দেন 80% একমত হয়েছে, তো সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই গভর্নমেন্ট অ্যান্ড কমিশন উইল ফিক্স আপ সাম স্ট্র্যাটেজি এটাকে কমপ্লিট করার জন্য। তবে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আমরা জুলাই সনদের পক্ষে এবং জুলাই সনদ স্বাক্ষরিত করতে হবে। কারণ যে পরিবর্তনটা, যে জীবনটা, যে রক্তটা আমরা দিয়েছি, এটা যদি কিছুই না হয়, ব্যাক টু দি প্যাভিলিয়ন যদি হয়ে যায়, তাহলে তো এই স্যাক্রিফাইসের একেবারে অর্থহীন হবে। আর এই স্যাক্রিফাইসটা এবার ব্যতিক্রম হচ্ছে, পৃথিবীর বহু দেশে বিপ্লব হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, আন্দোলন হয়েছে, কিন্তু ভেরি স্পেশাল ইন বাংলাদেশ হচ্ছে এই যে এখানে শিশু থেকে শুরু করে লাঠি ধরা বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনের শরিক হয়েছে। এখানে কম শিক্ষিত লোক, পেশাজীবীরা লোক, এরাই বেশি শরিক হয়েছে। আমি ঢাকা মেডিকেল কলেজে আহত পঙ্গুদের দেখতে গিয়েছিলাম এই 6, 7, 8 তারিখের দিকে। 80% ছিল হকার, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা। এটা কিন্তু আপনাদের লেখা এবং এতেও খুব ফুটে আসে না। এটা মনে হয়েছিল ছাত্ররা করেছি, আমরা পলিটিক্যাল পার্টি করেছি। দি কমন পিপল, লোয়ার ট্রোডেন পিপল, খেতে খাওয়া মানুষ সবচেয়ে বেশি পার্টিসিপেট করেছে। আমি অনুরোধ করবো আজকে এই সুবাদে যে মেহরবানি করে আপনারা তাদের ত্যাগটাকে হাইলাইট করেন মানুষের কাছে, সত্যটা তুলে ধরেন। টেন্ডার ছাড়াই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ক্রয়ে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকার বেশি নষ্ট হয়েছে। এমন অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশনের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের জিজ্ঞাসাবাদ করছে। দুদকের তলবে হাজির হয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার ও সেই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। এদিন নির্বাচন কমিশনের 6 জনকে তলব করা হয়েছে। সাবেক সিইসি AKM নুরুল হুদা সহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডার ছাড়াই 10 গুণ বেশি দামে ইভিএম কিনে রাষ্ট্রের প্রায় ৩,172 কোটি টাকা ক্ষতি করার সত্যতা পেয়েছে দুদক। এনআইডি সংশোধনের জন্য 9,84,356টি আবেদন অমীমাংসিত ছিল। এর মধ্যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে 9,07,662টি আবেদন। বাকি রয়েছে 76,694টি। আগারগাঁও নির্বাচন ভবনে এনআইডি ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে সংবাদ সম্মেলন করে একথা জানান কমিশন সচিব আক্তার আহমেদ। বলেন, এনআইডি সংশোধন নিয়ে মানুষের ভোগান্তির মাত্রা কমেছে। আগামী 3 মাসের মধ্যে আরও স্বাভাবিক অবস্থায় চলে আসবে। হয়রানির আর কোনো অভিযোগ থাকবে না বলেও জানান কমিশন সচিব। আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে এবং আমাদের গড়ে আমরা পেতাম 1 লক্ষর উপরে আবেদন, সেটা গ্র্যাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে 80,000-এর কাছাকাছি। তার মানে 20,000 এই 6 মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্র্যাজুয়ালি আমার ধারণা আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না, কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়াবে সেটাতে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা স্যাটিসফ্যাক্টরি। 6 মাসের জন্য নিউমুরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে স্থায়ী অপারেটর নিয়োগের সিদ্ধান্তের ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিয়েছে সরকার। নৌপরিবহন উপদেষ্টা বলছেন, ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি বড় কোম্পানিকে দায়িত্ব দিলেও জনবল নিয়োগ হবে বাংলাদেশ থেকে। আর বন্দরের চেয়ারম্যান জানান, বিদেশি কোম্পানিকে কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে সক্ষমতা বাড়বে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনা নিয়ে চলছে নানামুখী বিতর্ক। বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানি যুক্ত করার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল লং মার্চ কর্মসূচিও পালন করে। কিন্তু উচ্চ পর্যায় থেকে যেটা দেশি নাকি বিদেশি প্রতিষ্ঠান টার্মিনালটি পরিচালনা করবে, এমন বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত নতুন উদ্যোগ নিল সরকার। সকালে সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে চট্টগ্রাম কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM
মনিরুজ্জামান বলেন, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিউমোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি নতুন নতুন রুট তৈরি হবে। এতে জাহাজ ও কন্টেইনারের ভাড়াও অনেক কমে আসবে। এক নম্বর হলো এফিসিয়েন্সি বাড়বে, আর দ্বিতীয়ত হলো যে আমাদের এখন যে টার্ন অ্যারাউন্ড টাইমটা, এটা দেখবেন যে অনেক তারা এফিসিয়েন্ট করে কমে নিয়ে আসবে। অ্যান্ড থার্ড ওয়ান হলো যে তারা নতুন নতুন রুট তৈরি করতে পারবে, এবং এতে করে কি হবে, জাহাজের যেমন ভাড়া কমে যাবে, একইভাবে আপনার কন্টেনারের ভাড়াও কমে যাবে। আমাদের জাহাজের ভাড়া এবং কন্টেনার ভাড়া কিন্তু এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে বেশি। তো এইটা হয়তো আমরা অ্যাটলিস্ট 1/3 কমায় নিয়ে আসতে পারবো। এদিকে টার্মিনাল পরিচালনার স্থায়ী অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, এর আগে আগামী 6 মাসের জন্য এনসিটি পরিচালনায় নৌবাহিনীকে দায়িত্ব দিতে সুপারিশ করেছে সরকার। আর কাউকে দেই না দেই, ইট শুড বি গিভেন টু দ্য নেভি, কারণ ওখানে নেভাল ডকইয়ার্ড আছে, একটা নেভাল ডকইয়ার্ড ফাংশন করছে পোর্টের এরিয়ার মধ্যেই, প্লাস নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল, কারণ তাদের অপারেটর আছে, তাদের নো-হাউ আছে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, স্থায়ীভাবে টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে। তবে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলেও বিশেষজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ থেকেই। চিটাগং পোর্টের বিধি মোতাবেক চিটাগং পোর্ট যে কোনো সময় যদি প্রয়োজন মনে করে তাহলে অপারেটর নিয়োগ করতে পারে। দেশের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না বলেও উল্লেখ করেন নৌপরিবহন উপদেষ্টা। চিঠি দেবেন, চিঠি দিয়ে একটা চুক্তি হবে পোর্টের সাথে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অপারেটর নিয়োগ। সমুদ্রগামী জাহাজ মালিকের দেশ হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সহযোগী সংস্থা আংটাডের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। 102টি পণ্যবাহী মাদার ভেসেল এবং 170টি মাছ ধরার ফিশিং ভেসেল জাহাজ নিয়ে সবশেষ তালিকায় বাংলাদেশের স্থান হয়েছে 35তম। অবশ্য বিশ্ব বাণিজ্য নিয়ে কাজ করা সংস্থাটির গুরুত্বপূর্ণ এই তালিকায় 35টি দেশকে স্থান দেওয়া হয়। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। স্বাধীনতার পর মাত্র 2টি জাহাজ নিয়ে সমুদ্র বাণিজ্য শুরু করেছিল সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আর বেসরকারি পর্যায়ে বাংলাদেশ জাহাজের মালিক হয়েছিল বিগত 2013 সালে। এর মধ্যে মাত্র 12 বছরে বাংলাদেশি মালিকানাধীন পণ্যবাহী মাদার ভেসেল রয়েছে 102টি। এই অবস্থায় জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনাইটেড নেশন লিডিং ইনস্টিটিউশন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আংটাড রিপোর্টে স্থান করে নিয়েছে বাংলাদেশ। এই প্রথম আমরা বাংলাদেশ টপ 35 শিপ ওনিং নেশনের ভিতরে আমরা প্রবেশ করেছি, আর এর ফলে আমরা আন্তর্জাতিকভাবে শিপ ওনিং কান্ট্রি হিসেবে পরিচিতি লাভ করব। আংটাডের তালিকা অনুযায়ী বিশ্ব সমুদ্র বাণিজ্যে 0.2% হিস্সা রয়েছে বাংলাদেশের মালিকানাধীন জাহাজগুলোর। এসব জাহাজ দিয়ে প্রতি বছর 52,57,000 মেট্রিক টন পণ্য বহন করা হয়। মূলত চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করেই গড়ে উঠছে দেশীয় মালিকানাধীন জাহাজের হাজার কোটি টাকার এই বাণিজ্য, আর তাই জাহাজ শিল্পের বিকাশে বন্দরকে আরও বেশি সক্রিয় করার কথা জানালেন বন্দর চেয়ারম্যান। ট্রেড রুট ডাইভার্সিটি হবে এবং এর সাথে আপনার কার্গোর ফ্লোটাও বেড়ে যাবে, এবং গ্লোবালি আমাদের যে কানেক্টিভিটি সেখানে কিন্তু আমরা খুব স্পিডি আপনার করতে পারবো, ডেলিভারি দিতে পারবো। আংটাডের তালিকায় স্থান পাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্র পরিবহন বাণিজ্যে এখন বাংলাদেশি মালিকদের যেমন কদর বাড়বে, তেমনি বিদেশি ব্যবসায়ীরাও বাংলাদেশি জাহাজ ভাড়া নিতে আর দ্বিধা করবে না। অবশ্য পণ্য নিয়ে আসা বাংলাদেশি পতাকাবাহী জাহাজকে অগ্রাধিকার ভিত্তিতে বাড়তি সুবিধা দিতে আগে চট্টগ্রাম বন্দরে ফ্ল্যাগ ভেসেল নীতিমালা কার্যকর রেখেছে। বর্তমানে আমাদের ফ্ল্যাগশিপ বাংলাদেশের জাহাজ যারা ক্যারিয়ার আছে সেই সমস্ত জাহাজ প্রাধিকার ভিত্তিতে বন্দরে বার্থিং পায়। যদি আরও জাহাজ যুক্ত হয় সেই ক্ষেত্রে তারা আরও এই সুযোগ সুবিধা পাবে। তবে বাংলাদেশি মালিকানাধীন হলো বর্তমানে 6টি জাহাজ বাংলাদেশি পতাকার পরিবর্তে বিদেশি পতাকা নিয়ে পণ্য পরিবহন করছে বলে উল্লেখ করা হয়েছে আংটাডের রিপোর্টে। বিশ্ব অর্থনীতিতে সমানতালে এগিয়ে চলার পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বাংলাদেশ। তার উৎকৃষ্ট উদাহরণ আংটাডের রিপোর্টে জাহাজ মালিক দেশগুলোর মধ্যে এখন 35তম। সামান্য কিছু জটিলতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশের স্থান হয়ে যাবে 20তম, এমনটি বলছেন জাহাজ ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে,
সময় সংবাদ। রিজার্ভ রেমিটেন্সে রেকর্ড গড়ল বাংলাদেশ। প্রথমবার এক অর্থবছরে $30 বিলিয়ন প্রবাসী আয় হয়েছে। ফলে 2 বছরের মধ্যে সর্বোচ্চ প্রায় $32 বিলিয়ন ঠেকেছে রিজার্ভ। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ পাচার বন্ধের কারণে রেমিটেন্সের পালে লেগেছে হাওয়া। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়, যে আয়ে স্ফীত হয় রিজার্ভ, মেটে আমদানি দায়, শোধ হয় বিদেশি ঋণের কিস্তি। এবার সেই আয়ে রেকর্ড গড়েই শেষ হলো 2024-25 অর্থ বছর। বাংলাদেশ ব্যাংকের তথ্য, সদ্য সমাপ্ত জুনে দেশে প্রবাসী আয় এসেছে $281 কোটি 80 লাখ, যা গত বছর একই সময়ের তুলনায় 11% বেশি। আর গেল অর্থ বছরে মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে $3032 কোটি 50 লাখ। বছর ব্যবধানে যা বেড়েছে 26.8%। এক অর্থ বছরে $30 বিলিয়ন বেশি প্রবাসী আয় এর আগে আসেনি বাংলাদেশে। একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় আসার রেকর্ডও গড়েছে গেল অর্থ বছর মার্চে, যার পরিমাণ ছিল $329 কোটি 56 লাখ। রেকর্ড গড়ার এই অর্থ বছরে 12 মাসের মধ্যে জুলাই বাদে বাকি 11 মাসেই এসেছে $200 কোটি বেশি করে প্রবাসী আয়। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ পাচার বন্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানেরই সুফল মিলেছে দেশের প্রবাসী আয়ে। দেশের থেকে যদি আমার অর্থ পাচারটা আমি কমাতে পারি, তখন বিদেশে ওই শ্রমিকদের পাঠানো অর্থের চাহিদাটা কমে যাবে। কারণ সমপরিমাণ এখান থেকে যা বাইরে যায়, সমপরিমাণ অর্থ তাকে বাইরে থেকে কালেক্ট করতে হয়। ফলে তখন আমার কিন্তু দেখবেন যে রেমিটেন্সের প্রবাহটা বাড়বে, যেটার একটা ছাপ আমরা এইবারের যে রেমিটেন্স একটা বড় প্রবৃদ্ধি হলো সেটার ভিতরে দেখতে পেয়েছি। প্রবাসী ও রপ্তানি আয় আর আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর অর্থ ছাড়ের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভও উঠেছে গেল 2 বছরের মধ্যে সর্বোচ্চ। 2024-25 অর্থ বছর শেষে মোট রিজার্ভের পরিমাণ ঠেকেছে $31.68 বিলিয়ন, যা এর আগের অর্থ বছরের চেয়ে $5 বিলিয়ন বেশি। এর আগে 2023 সালের জুন শেষে রিজার্ভের আকার ছিল $31 বিলিয়ন। IMF এর দেয়া BPM-6 পদ্ধতিতে বর্তমানে দেশে রিজার্ভ রয়েছে $2,666 কোটি 37 লাখ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়হীনতার কারণে বারবার চুক্তির পরও জাপানে প্রত্যাশিত দক্ষ কর্মী পাঠানো সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে জাপান নতুন শ্রমবাজার কর্মী প্রেরণের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা জানান, জাপানে আগামী 5 বছরে অন্তত 1 লাখ বাংলাদেশি কর্মীর কাজ পাওয়ার সুযোগ রয়েছে। এজন্য দেশটিতে কর্মী পাঠাতে আলাদা সেল করা হয়েছে। বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়াও পুনরায় কর্মী পাঠানো শুরু করতে বিলম্ব করছে বলে জানান উপদেষ্টা। বলেন, দেশটিতে কর্মী পাঠাতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান চুক্তি সংশোধনের চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি আমরা আমাদের দায়িত্বকালে একটা ভালো সূচনা করে দিব। পরবর্তীকালে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আসলে তারা যদি এটা কন্টিনিউ করে, তাহলে ইউরোপে আমাদের যে শ্রম বাজার আছে সেটা আরও অনেক সম্প্রসারিত হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে ওনারা কেন রাজি হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারছেন, এবং এটা একটা ব্যাপক দুর্নীতির সুযোগ করেছিল। এখন ওনারা যে এমওইউটা স্বাক্ষর করে গেছে, এমওইউ মানে চুক্তি, এই চুক্তি আমাদের উপর একটা আপনার বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ দিতে ব্যাংকগুলোর অনীহা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং অর্থ উপদেষ্টা। বলেছেন, বড় উদ্যোক্তারা খেলাপি হলেও ঋণ দিতে ব্যাংকগুলো তাদের পেছনেই ছুটছে। ERF SME ফাউন্ডেশন আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। তবে SME উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে নীতিমালা জটিলতাকে বড় বাধা হিসেবে দেখছে SME ফাউন্ডেশন। দেশে বর্তমানে 1,18,00,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ রয়েছে, যেখানে কর্মসংস্থান তৈরি হয়েছে 3,07,00,000 মানুষের। আর জিডিপিতে এই এসএমই খাতের অবদান 25%। এরপরও অর্থনীতির মেরুদণ্ড খ্যাত এ খাতের উদ্যোক্তারা ব্যাংক ঋণ পেতে সবসময়ই ভোগান্তির শিকার হন। বুধবার রাজধানীর পল্টনে ERF SME ফাউন্ডেশন মিডিয়া অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন চিত্র তুলে ধরেন SME ফাউন্ডেশনের চেয়ারম্যান। মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়কে এই ব্যাপারে একটু বলবো যে আমাদের ওই এন্ডাওমেন্ট ফান্ডটা যদি বাড়ানো যায় এবং আমাদের রিভলভিং ফান্ডটা যদি বাড়ানো যায়, তাহলে আমরা আরও বেশি উদ্যোক্তার কাছে পৌঁছতে পারবো, ওনাদের অ্যাক্সেস টু ফাইন্যান্সটা আমরা আরও বেশি এনশিওর করতে পারবো এবং আলটিমেটলি এটা আমাদের জাতীয় অর্থনীতিতে ভূমিকা পালন করবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নে ব্যাংকগুলো যে অনীহা দেখায় তা স্পষ্ট অর্থ উপদেষ্টার চোখেও। SME উদ্যোক্তাদের
উদ্যোক্তাদের বাদ দিয়ে ঋণ দিতে বড় বড় খেলাপিদের পেছনে ব্যাংকগুলো ছুটে বেড়ায়, এমন দাবি করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ব্যাংকাররা বেশিরভাগই সেই কনভেনশনাল ব্যাংকার, তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে শেয়ারের পাশে বসবে, একজনকে 10 কোটি টাকা দিয়ে দিল, ব্যাস আদায় হলো আর না হলো ওদের তার পারফরমেন্স ভালো হলো। কিন্তু এসিবির ব্যাপারে বেশি করে সুপারভাইজ করতে হয়, অনেক কাগজপত্র দেখতে হয়, এই সমস্ত কঠিন যাবে তারা যেতে না, যেটা মোটেও ঠিক না। এ সময় এসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে ঋণ নীতিমালা সহজ করার তাগিদ দেন তিনি। মন্ত্রণালয় থেকেও সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। রিফাইন্যান্সিং এর মধ্যে একটা স্কিম আছে, তাই না? সেটা হয়তো যদি বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশের তারা যদি বাড়াতে চায় এসএমই, যেটা আমি ফাইন্যান্স মিনিস্টার কাউন্টার গ্যারান্টি একটা দিতে হয়, সেটা আমার দিতে হবে। কাউন্টার গ্যারান্টি দিচ্ছিল লক্ষ লক্ষ করে, 62,000 কোটি টাকা তো আমরা এনার্জিতে দিয়ে দিচ্ছি। এসএমই খাতের বিভিন্ন বিষয়ে প্রতিবেদন করায় 10 ক্যাটাগরিতে 20 জন সাংবাদিককে এবার দেয়া হয় ইআরএফ এসএমই ফাউন্ডেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় অস্থির চালের বাজার দাম নিয়ন্ত্রণে তাই সেনাবাহিনীর সহায়তায় মিলে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিপুল পরিমাণ ধান মজুদের প্রমাণ পাওয়ায় মিল মালিকদের 2 লাখের বেশি টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। সপ্তাহ ব্যবধানে নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 400 থেকে 550 টাকা। চালের দামে নাভিশ্বাস ভোক্তাদের। এ অবস্থায় সিন্ডিকেটের লাগাম টানতে এবং দাম সহনীয় রাখতে বাজার তদারকিতে নেমেছেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য বিভাগ এবং সেনাবাহিনী। বুধবার দুপুরে শহরের বেশ কয়েকটি মিলে অভিযান চালানো হয়। এ সময় মশরপুর এলাকায় টিকি গ্রুপ রাইস মিলে ধান ও চাল মজুদের অভিযোগে 80,000 টাকা জরিমানা করা হয়। ধান মজুত করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার কথা অকপটে স্বীকার করেন ব্যবসায়ীরা। চালের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। এছাড়া মহাদেবপুরের চকগৌরীহাট এলাকায় গ্রামের ভেতরে আরও 2টি মিলের গুদামে বিপুল পরিমাণ ধান মজুত করায় 2 লাখ টাকা জরিমানা করা হয়। সময় সংবাদ, নওগাঁ। দুপুরের সময় আরও থাকছে। কলম্বোয় প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করবে শ্রীলঙ্কা। অসুস্থতার জন্য নেই রিশাদ, অভিষেক হচ্ছে পারভেজ ইমন ও তানভীরের। কুমিল্লার মুরাদনগর ও ভোলায় নির্যাতন ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে খামারবাড়ি বিএআরসিতে কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বলে জানান তিনি। তবে ম্যাগাজিন জমা না দিয়ে বিমানবন্দরে নেওয়াটা তার ভুল ছিল বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও কৃষির বিষয়ে বলেন, সবজি সংরক্ষণের জন্য সারা দেশে ছোট বড় 100টি কোল্ড স্টোরেজ করার কাজ করছে সরকার। প্রতিরোধের ব্যবস্থা দেখতে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনি নাই। স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ, সংসদ সদস্য, সিটি কর্পোরেশন, মেয়র অবলিক ক শ্রেণী পৌরসভার মেয়র ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে না। সিকিউরিটি ব্যবহার করতে পারবেন কিনা এটা তো আমি গতকালকে বলছি, এটা একটা ভুল হয়েছে। খানাখন্দে ভরা রাস্তা, হর হামেশাই ঘটছে দুর্ঘটনা। অভিযোগ জানানোর পরও টনক নড়ছে না কর্তৃপক্ষের। রাজধানীতে এমন সড়কের সংখ্যা কম নয়। সড়কের দুরবস্থার জন্য ওয়াসা ও রাজুক দুষছে সিটি কর্পোরেশনকে। সিফাত আল শাহরিয়ারের ক্যামেরায় শাবাব ওয়াসির রিপোর্ট। রাজধানীর 100 ফিট এলাকা 8 বছর ধরে মুদির দোকান চালাচ্ছেন রাসেল খান। এই দোকানের আয় থেকেই চলে সংসার। তবে 1.5 বছর ধরে দেখছেন না লাভের মুখ। এর মূল কারণ রাস্তার দুরবস্থা। 8 বছরের মধ্যে 1.5 বছর আমরা যে লস খাইছি এই শুধু এই রাস্তাটার কারণে। রাসেল আরও জানান, রাস্তা মেরামতের দাবিতে বিভিন্ন সময় কর্মসূচি পালন করলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। ফলে নিরুপায় হয়ে দোকান বিক্রি করে 100 ফিট এলাকা ছাড়ছেন অনেকেই। সিটি কর্পোরেশনটা আমরা কয়েকবার জানানো হয়েছে, প্রত্যেকটা দোকানদার গিয়ে থানার সামনে আমরা আন্দোলন করছি, একটু কাজ হয় নাই। খানাখন্দে ভরা রাস্তার কারণে অতিষ্ঠ নিয়মিত যাতায়াতকারীরা। এটা 20 পড়ার মতো, প্রায় রিক্সা পরে, গাড়ি পরে, মাঝে আমিও পড়ে গেছি। রাস্তাঘাট প্রথম থেকে যেমন দেখতেছি
এখন তেমনই আছে। কোনো রোগী নিয়ে এই রোড থেকে যাওয়ার মতো অবস্থা নাই। রাজধানীতে ভাঙাচোরা আরও অনেক সড়ক রয়েছে। গুলশানের লেক রোডও বেহাল। নির্মাণের পর একবারও সংস্কার করা হয়নি সড়কটি। 10 থেকে 12 বছর আগে রাস্তাটা কাজ হয়েছে, তারপর থেকে এই রাস্তায় কোনো কাজই হয়নি। গাড়ি চলে যাইতেছে, দেখা গেল পানি সমস্ত শরীরটা ভিজে গেল। এখান থেকে যাইবা গেলে এখানে একটা গাত আছে, পড়ে গেছে অলরেডি। একাধিকবার অভিযোগ জানানোর পরেও অবহেলিত রয়ে গেছে রাজধানীর বেশ কিছু এলাকার প্রধান সড়কগুলি। ফলাফল সীমাহীন ভোগান্তিতে এলাকাবাসী। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, তবুও টনক নড়ছে না প্রশাসনের। কেন বছরের পর বছর রাজধানীর অনেক সড়কের এই দুরবস্থা? উত্তর সিটি কর্পোরেশন বলছে 100 ফিটে ভাঙ্গাচোরা রাস্তার জন্য দায়ী ওয়াসা, আর লেক রোডের দায় রাজুকের। 100 ফিট রোডটা শেষ হয়নি, তার একটা কারণ হচ্ছে গিয়ে ওয়াসার একটা সুপেয় পানির একটা প্রজেক্ট। ওই প্রজেক্টটা বিভিন্ন কারণে ডিলে হওয়াতে এই কাজটা করতে পারেনি। হাতিরঝিল, গুলশান লেকটা রাজুকের, এবং এই পেরিফেরাল যে রোডগুলো আছে সেটাও রাজুকের। গত 3 মাস আগে রাজুক আমাদেরকে এটা হ্যান্ড ওভার করেছে। সিটি কর্পোরেশনের আওতায় আসা নতুন ওয়ার্ডগুলোর মধ্যেও রয়েছে অনেক অবহেলিত সড়ক। মেরামতে 4000 কোটি টাকার মাস্টার প্ল্যান প্রকল্প নেওয়া হলেও এখনও কাজ শুরু হয়নি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের বিলে অনুমোদন দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে আন্তর্জাতিক পরিদর্শকরা এখন আর ইরানের পারমাণবিক স্থাপনায় ঢুকতে পারবেন না। এদিকে ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। মার্কিন গোয়েন্দাদের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। এর মধ্যেই হাউথিদের রকেট হামলার জবাবে ইয়েমেনও ইরানের মতো আক্রমণের হুমকি দিয়েছে ইসরায়েল। ইরান ইসরায়েল সংঘাতের সময় জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তেহরান। ইরানের পার্লামেন্টে সংস্থাটির সঙ্গে সম্পর্ক স্থগিতকরণের বিল পাশ করা হয়। এর মাত্র 6 দিন পরে বিলটিতে অনুমোদন দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এর ফলে ইরানে IAEA এর পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। গেল মাসে ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় তেহরান। শঙ্কা তৈরি হয় বিশ্বব্যাপী জ্বালানির বাজারে ব্যাপক সংকটের। এবার আরও ভয়াবহ তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দারা। তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের দাবি, যুদ্ধের সময় পারস্য উপসাগরে ইরানি সামরিক বাহিনীর জাহাজে মাইন বোঝাই করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ইরানের এমন প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্য পথ বন্ধ করার বিষয়ে তেহরান সত্যিই অগ্রসর হতে চেয়েছিল। প্রায় 21 মাইল দীর্ঘ এই প্রণালী দিয়ে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক পরিমাণ তেল ও গ্যাস রপ্তানি হয়। ইরান নিজেও এই পথ ব্যবহার করে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের ইসরায়েলের প্রতি একতরফা সমর্থন আগামী দিনে পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, তেহরান যুদ্ধ শুরু করেনি, তবে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তেল আবিব আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছে। অন্যদিকে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিশোধের হুমকি দিয়েছে তেল আবিব। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনেও ইরানের মতো হামলা চালানো হতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। কিছুক্ষণ পর প্রথম ওয়ানডেতে লড়বে বাংলাদেশ শ্রীলঙ্কা। কলম্বোয় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা। এই মুহূর্তে প্রেমাদাসা স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে একটা রিপোর্ট করেছিলাম। সেখানে আসলে যেভাবে বলেছিলাম যে বাংলাদেশের একাদশটা যেমন হতে পারে অনেকটা একেবারেই হুবহুব তাই হয়েছে। রিশাদকে নিয়ে শঙ্কার কথা বলেছিলাম, যেটা সকালেও বলেছি যে তার শারীরিক যে অবস্থার কথা বিষয়টি রয়েছে। পাশাপাশি সামনে আরও 5টি ম্যাচ রয়েছে, 2টি ওয়ানডে, 3টি টি20, 2 সংস্করণে তিনি খেলেন। এই বিবেচনা করে কিন্তু তাকে তার ওই অসুস্থতার কারণে এই একাদশে রাখা হয়নি। তানভীর ইসলাম, তিনি লেফটি স্পিনার, সুযোগ পেয়েছেন। ওয়ানডে ফরম্যাটে অভিষেক হলো আজকের এই ম্যাচ দিয়ে, এবং কি পারভেজ ইমন টি20 সংস্করণে অভিষেক হয়েছে, বেশ কিছু ম্যাচ খেলেছেন। তার মার্কাটারি ব্যাটিংটা নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্টকে আসলে মুগ্ধ করেছে, যে কারণেই কিন্তু তাকে সুযোগ দিয়েছে। ওয়ানডে ফরম্যাটেও নতুন যুগের একটা সূচনা। তামিম ইকবাল কিংবা এর পরেই নতুন যুগে আসলে যে তাদেরকেই দায়িত্বটা দেওয়া হচ্ছে, তারা কতটুকু প্রমাণ করতে পারে সেটা দেখার বিষয় রয়েছে। শ্রীলঙ্কার
টস জিতেছে, ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। যদি বলি যে উইকেটের কথা, সেক্ষেত্রে কিন্তু বলতেই হয় যে যেমনটা আসলে বলেছেন যে লঙ্কান অধিনায়ক, তারা আসলে চাইছেন যে ব্যাটিং উইকেট এবং এই উইকেটে আসলে বড় স্কোর হবে এমন একটা প্রত্যাশা রয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ বোলারদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। এই এখন যে পরিস্থিতিটা, অনেক রোদ আছে, উইকেটটা খানিকটা ড্রাই রয়েছে, সেই জায়গা থেকে পেসারদের যদি সুবিধাটা নিতে পারে আর্লি মর্নিং ইনিংসে, পাশাপাশি যদি বলি যে নতুন বলের যে সুবিধাটা থাকে, পেসাররা তুলে নেওয়ার বিষয়টি থাকে, এই জায়গাগুলোতে আসলে বেশি গুরুত্ব দিয়ে আসলে বাংলাদেশের বোলিং অ্যাটাকটা সাজাতে হবে। কিছুক্ষণের মধ্যেই আসলে বাংলাদেশ দল মাঠে নামবে। দুই অভিষিক্তকে নিয়ে আসলে কেমন সূচনা হয় মিরাজের নেতৃত্বে, সেটা এখন দেখার অপেক্ষা। তো আমার কাছে এই ছিল সবশেষ কলম্বো থেকে। ছিলাম শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশ গড়তে কুড়িগ্রামে এনসিপির জুলাই পদযাত্রা, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের হুঁশিয়ারি, নেতাকর্মীদের সঙ্গে অন্যায় হলে প্রতিরোধের ডাক। এবং ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টায় কিছু দল ভোট নিয়ে চক্রান্ত মানবে না জনগণ, বলছে বিএনপি। ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।